বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল একদিন ঘুরে দেখব প্রিয় বাংলাদেশের প্রতিটি জেলা। ছেলেবেলা থেকে যেসব জায়গার নাম শুনেছি, বইয়ে পড়েছি, ছবিতে দেখেছি, সেসব জায়গা নিজ চোখে দেখা, নিজে গিয়ে অনুভব করার ইচ্ছেটা মাথায় গেঁথেছিল অনেক দিন ধরেই। কিন্তু কাজের ব্যস্ততা, সময়ের অভাব আর একটু সাহসের কমতি, এই তিন মিলে স্বপ্নটা বাস্তব রূপ পাচ্ছিল না কিছুতেই। আমি এর আগে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের 16টি জেলা ভ্রমণ করলেও পূর্ণ পরিকল্পনা করে এতদিন কোথাও যাওয়া হয়নি। অবশেষে আমার দুই সহকর্মী সাজ্জাদ স্যার এবং মাসুক স্যারের সঙ্গে এক সন্ধ্যায় হুট করে সিদ্ধান্ত নিলাম, এবার আর বসে থাকা নয়, বেরিয়ে পড়তেই হবে। আমার এই স্বপ্নের একটি নাম দিয়েছি মিশন 64। আমার কাছে এটি শুধু ঘোরাঘুরিই নয়, বরং নিজের দেশকে জানার, বোঝার আর ভালোবাসার এক অনন্য সুযোগ। তাই আজ আমরা 3 জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং কুষ্টিয়া ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিশন 64-এর প্রথম ধাপ শুরু হলো 15ই জুন রাতে। সঙ্গে ছিলেন আমার দুই সহকর্মী সাজ্জাদ স্যার, মাসুক স্যার এবং আমাদের এক ছোট ভাই পাপ্পু। এই ট্রিপ কেবল 3টি জেলা ঘোরা নয়, এটি ছিল একটি পরীক্ষামূলক শুরু। এই যাত্রায় ক্যামেরায় ধারণ করেছি প্রতিটি মুহূর্ত, যাতে একদিন মিশন 64 হয়ে উঠতে পারে স্মৃতি আর গল্পে ভরা এক অমূল্য সংকলন। আমাদের এই ভ্রমণে আমরা অগ্রাধিকার দিয়েছি ট্রেন ভ্রমণকে। রাত 11:30টায় উপবন এক্সপ্রেসে সিলেট থেকে আমরা রওনা দিলাম ঢাকার পথে। শুরু হলো দীর্ঘ ট্রেন যাত্রা। ট্রেনে জানালার পাশে বসে থাকা আমার প্রিয় অভ্যাস। রাতের আধারে আলো ছায়ার খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাজধানীর দিকে। 16 জুন সকাল 7টায় আমরা ঢাকার কমলাপুর রেল স্টেশনে পা রাখলাম। ট্রেন থেকে নামতেই ঢাকা শহরের চিরচেনা ব্যস্ততা আর কোলাহল যেন আমাদের স্বাগত জানালো। সামনেই ছিল প্রায় 6 ঘন্টার বিরতি। দুপুর 1:30-এ বনলতা এক্সপ্রেসে করে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই 6 ঘন্টা আমরা পুরান ঢাকার সদরঘাট এবং আহসান মঞ্জিলে ঘুরব। তাই প্রথমেই স্টেশন লাগোয়া পাবলিক টয়লেটে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। এবার সকালের নাস্তা করার পালা। সিদ্ধান্ত হলো পুরান ঢাকার অথেন্টিক কোনো খাবার দিয়ে সকালের নাস্তা সারা যাক। ইচ্ছে ছিল পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরিয়ানি বা হাজি বিরিয়ানির 1 প্লেট দিয়ে সকালটা শুরু করব। তাই আমরা রওনা দিলাম পুরান ঢাকার নাজিরা বাজারের দিকে। কিন্তু ঈদের ছুটির রেশ তখনও কাটেনি, তাই রেস্টুরেন্ট দুটি তখনও বন্ধ। অগত্যা এক সাধারণ রেস্টুরেন্টে ঢুকে সরল কিন্তু চেনা স্বাদের রুটি, ডাল আর অমলেট দিয়ে নাস্তা সারলাম। চলতি পথে কখনো কখনো এই সাধারণ খাবারগুলোই হয়ে ওঠে অসাধারণ। নাস্তা শেষে এবার আমরা চললাম সদরঘাটের দিকে, যেখানে নদী আর শহরের নিবিড় সম্পর্ক এখনও অটুট। আমরা সকালে ঢাকা কমলাপুরে এসে নেমেছি। তো দুপুর 1:30টায় হচ্ছে আমাদের পরবর্তী ট্রেন। আমরা ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যাব। দুপুর 1:30টায় হচ্ছে আমাদের ট্রেন। এখন এই ফাঁকে আমরা যেহেতু অনেকটা সময় আমাদের হাতে আছে, এই জন্য আমরা একটু পুরান ঢাকার দিকে আসলাম। সকালে নাস্তা করে এখন হচ্ছে সদরঘাটে বেড়াতে আসলাম। সদরঘাটে আমরা একটু খানিকক্ষণ ঘোরার পর সকাল 10:30টায় আহসান মঞ্জিল খোলা থাকবে। তখন আহসান মঞ্জিলে আমরা আরেকটু ঘোরাঘুরি করে 1টার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যাব এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তারপর 1:30টায় আমরা বনলতা এক্সপ্রেসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঘাট শুধু একটি নদীর ঘাট নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নদীবন্দর। এটি ঢাকার শেকড়, ইতিহাসের প্রাণ এবং জনজীবনের এক বিরল ছন্দ। কয়েক শতাব্দী ধরে এটি দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন শত শত লঞ্চ আসে যায়, সেই সাথে বয়ে আনে জীবনের নানা গল্প। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে যখন নদীর বুকে ছুটে চলা লঞ্চ আর ছোট নৌকাগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল ঢাকাকে অনুভব করতে হলে এই নদীটাকে ছুঁতে হবে সবার আগে।
আমরা যে এই তিনটি জেলা ঘুরতে বেরিয়েছি, মূলত আমরা 4 জন বেরিয়েছি। এই আছেন হচ্ছে সাজ্জাদ স্যার, মাসুক স্যার, দুজনেই আমার কলিগ। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি ওই প্রতিষ্ঠানে ওনারা কলেজ সেকশনে আছেন, দুজনই হচ্ছেন লেকচারার। আর আমরা যাচ্ছি, আর মাসুক স্যারের কথা বিশেষ করে বলতে হয়, উনি খুবই ভ্রমণ পিপাসু একজন মানুষ। সুযোগ পেলেই তিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়ান। উনি আপনার সম্ভবত 64 জেলা কমপ্লিট হয়ে গেছে, না 6-7টার মতো, আর 6-7টা জেলা ওনার বাকি আছে, তাহলে ওনার 64 জেলা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ওই বাকি 6-7টা জেলা আমার সাথেই উনি কমপ্লিট করবে আশা করছি। আর সাজ্জাদ স্যার আর আমরা মাসুক স্যারের সাথে নতুন করে যুক্ত হয়েছি যাতে আমরা 64টা জেলা কমপ্লিট করতে পারি। তো আমাদের এই ভ্রমণটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা যখন পৌঁছাই সদরঘাটের চিরচেনা ব্যস্ততা তখনও শুরু হয়নি, তাই লঞ্চগুলো আলসে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সদ্য ঘাটে আসা কিছু লঞ্চে চলছে ধোয়া মোছার কাজ। আমাদের সামনেই যাত্রীভর্তি একটি লঞ্চ ঘাটে এসে ভিড়ল। আরেকটি লঞ্চ থেকে নৌকায় খালাস করা হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে আনা ডাব। সদরঘাটে আসবো আর সদরঘাটের পান খাবে না তা তো হবে না, এজন্য আমাদের সাজ্জাদ স্যার উনি সদরঘাটের পানের খিলি খেয়ে দেখছেন। দেখি খান, কেমন লাগে দেখি। কই, এটা তো শুধু পান দেখতে পাচ্ছি, তাহলে কিভাবে হবে? বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন নদীবন্দরকে ঘিরে 19 শতকে গড়ে উঠেছিল একটি জমজমাট ব্যবসায়িক জনপদ। সদরঘাটের প্রতিষ্ঠা সম্পর্কে সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া না গেলেও ইতিহাসবিদদের মতে এর বয়স প্রায় 1000 বছরের বেশি। প্রাচীন জনপদ সভ্যতাগুলোর উৎপত্তি ও ক্রমবিকাশ হয়েছিল নদীকে কেন্দ্র করে। সভ্যতার অগ্রগতিও হয়েছে নদীর গতির সাথে তাল মিলিয়ে। বলা হয় ঢাকা শহর গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীর তীরে ঢক্কা নামের এক প্রাচীন বৃক্ষবহুল জনপদ হিসেবে। কালিকা পুরাণে এই নদীটির নাম পাওয়া যায় বৃদ্ধ গঙ্গা নামে, যা প্রমাণ করে নদীটি বহু শতাব্দী ধরেই পূর্ব বাংলার জনগণের জন্য একটি জীবন্ত জলপথ হিসেবে বয়ে চলেছে। মোগল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী 16 জুলাই 1610 খ্রিস্টাব্দে ঢাকাকে সোবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে রাজধানীর নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। তখন থেকেই সদরঘাট ছিল ঢাকার প্রধান প্রবেশদ্বার। এখন আছি সুন্দরবন লঞ্চে। এই লঞ্চ একটু আগেই ঘাটে ভিড়েছে, আমরা উঠেছি একটু দেখার জন্য। আমি এর আগে আসলে এত বড় লঞ্চে কখনো উঠিনি, এটাই আমার ফার্স্ট টাইম। কোনো এক সময় আমার ইচ্ছে আছে যে বরিশাল বা ওইদিকে কোথাও যদি যাওয়ার সুযোগ হয় তাহলে এই লঞ্চে করে যাব। আর যদি আমি আমার এই ব্লগগুলোকে যদি কন্টিনিউ করি তাহলে হয়তো দেখা যাবে আগামীতে আমি যখন এই ধরনের ব্লগ করব, মানে বরিশালে যাওয়ার এই লঞ্চের যে ব্লগগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে সদরঘাটে এসে অনেক ভালো লাগছে। আজকের দিনে পদ্মা সেতু চালু হওয়ায় নৌপথের গুরুত্ব কিছুটা কমলেও সদরঘাট এখনও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন এখানে গড়ে 50,000-এরও বেশি মানুষ যাতায়াত করেন এবং পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, খুলনা, চাঁদপুর, হাতিয়া, বাগেরহাট সহ গোটা দক্ষিণবঙ্গের 45টিরও বেশি রুটে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মাসুক স্যার, সদরঘাট সাধারণত মানে ব্যস্তটা কখন হয়? আমরা এখন সকালবেলা এসেছি, যথেষ্টই ফাঁকা, 5টার পরে। আচ্ছা, দক্ষিণবঙ্গগামী বেশিরভাগ লঞ্চ 5টার পরে ছাড়ে, তাই তো? দূরপাল্লারগুলো না? আমাদের একটা ট্যুর আমাদের করতে হবে যাতে আমরা ওই লঞ্চে করে কোথাও যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘাটের গায়ে সারি সারি বিশাল লঞ্চ একে অপরের গায়ে ঠেসে দাঁড়িয়ে থাকে। ডিঙি নৌকায় পারাপার হয় মানুষ। কুলির হাঁক ডাক, মাঝির ছড়া, সব মিলিয়ে সদরঘাট যেন এক স্থির অথচ ব্যস্ত জীবনচিত্র। এমন কোনো মুহূর্ত নেই যখন সদরঘাট নীরব থাকে। সদরঘাটে দাঁড়িয়ে আমরা সেই ছন্দে কিছুটা সময়ের জন্য ডুবেছিলাম।
ক্যামেরায় কেবল দৃশ্য নয়, চেষ্টা করেছি গল্পটাও ধারণ করতে। আমরা চলে এসেছি সদরঘাটে। এই সদরঘাটে লঞ্চগুলো দেখছি, সদরঘাট দেখছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমরা সিলেট অঞ্চলের মানুষ, আমাদের ওখানে এত বিশাল বিশাল লঞ্চের কোনো ব্যাপার নেই। তো চোখের সামনে এক একটা বাড়ি সমান, যখন এক একটা উঁচু বিল্ডিং মতো উঁচু এক একটা লঞ্চ দেখতে পাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে। তো এই সদরঘাট থেকেই আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে আহসান মঞ্জিলে যাব। আহসান মঞ্জিলের টিকিট অলরেডি আমরা অনলাইনে কেটে নিয়েছি, 4 জনের জন্য 166 টাকা নিয়েছে। সদরঘাটে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা চললাম আহসান মঞ্জিলের দিকে। সদরঘাট থেকে আহসান মঞ্জিল একদমই কাছে, 2 মিনিটের পায়ে হাঁটা পথ। ঢাকার ইতিহাস জানতে হলে এই স্থানটিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন, যা পরবর্তীতে পরিণত হয়েছে জাদুঘরে। গোলাপি রঙের রাজকীয় স্থাপনা, চোখ জোড়ানো গম্বুজ আর প্রাসাদের গায়ে ঝুলে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাস, এ যেন সাক্ষ্য দিচ্ছে প্রাচীন ঢাকার। যদিও আমি এর আগে 2 বার আহসান মঞ্জিলে এসেছি, তবুও প্রথম দেখায় মনে হলো আমরা যেন হঠাৎ থমকে যাওয়া সময়ের কোনো একটি ছবির ফ্রেমে ঢুকে পড়েছি। আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, এটি একসময় ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, জমিদারির সদর কাচারি আর রাজনৈতিক ইতিহাস গাথা এক সাক্ষ্যস্থল। এই প্রাসাদে নবাবদের রাজকীয় সভা বসত, অতিথিদের অভ্যর্থনা দেওয়া হতো এবং বহু রাজনৈতিক ধ্যান ধারণার জন্ম হয়েছে এখান থেকেই। ব্রিটিশ আমলে ঢাকার মুসলিম সমাজের সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব এখান থেকেই উঠে এসেছিল। এই ভবনের নির্মাণ শুরু হয় 1859 সালে নওয়াব আব্দুল গনির উদ্যোগে এবং শেষ হয় 1872 সালে। তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদের নাম রাখা হয় আহসান মঞ্জিল। তবে এর ইতিহাস আরও পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এখান থেকেই নবাবদের বাসভবনের পথ চলা শুরু। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ এবং প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। এই স্থাপনার সৌন্দর্য শুধু আড়ম্বরেই সীমাবদ্ধ নয়, অভ্যন্তরে স্থাপত্যশৈলী, বিশাল গম্বুজ, সেমিসার্কুলার খিলান, মার্বেল মেঝে, দরবার হল, পাটাগার, বৈঠকখানা, নাচঘর সব মিলে এক অভিজাত ঐতিহ্যের ছোঁয়া এনে দেয়। একসময় এই গম্বুজটি ছিল ঢাকার সবচেয়ে উঁচু স্থাপত্য চূড়া, যা বহু দূর থেকে দেখা যেত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই জাদুঘরের ভেতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই আমরা আপনাদেরকে আহসান মঞ্জিল জাদুঘরের ভেতরের অংশটুকু দেখাতে পারছি না। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এরপর 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক আঘাত আনলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব এবং নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। 1974 সালে এই স্থাপনা নিলামে বিক্রির কথা উঠলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই প্রস্তাব বাতিল করে দেন এবং এটিকে জাদুঘরে রূপান্তরের নির্দেশ দেন। এরপর দীর্ঘ সংস্কার আর সংরক্ষণের পথ পেরিয়ে 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল উন্মুক্ত হয় সাধারণ মানুষের জন্য একটি জাতীয় জাদুঘর হিসেবে।
আজকের আহসান মঞ্জিল শুধু একটি স্থাপনা নয়, বরং ইতিহাসের একটি প্রত্নতাত্ত্বিক দলিল, যেখানে শতাব্দী পুরনো আসবাব, ছবি, ব্যবহার্য সামগ্রী এখনও সংরক্ষিত আছে। ভেতরে প্রবেশ করে সেই রাজকীয় সিঁড়ি, কারুকাজ করা জানালা আর উঁচু ছাদ দেখে আমাদের চোখ আটকে যায়। প্রতিটি করিডোরে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন টাইম মেশিনে চড়ে পৌঁছে গেছি সেই নবাবী আমলে। ভ্রমণের ক্লান্তি তখন একটু একটু করে জমে উঠছিল শরীরে, আর পেটে ততক্ষণে জমেছে খিদে। দুপুর 1:30 বাজতেই আমরা ঢুকে পড়লাম বনলতা এক্সপ্রেসে। এবার গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের গল্প শুনতে আপনাকে অবশ্যই দেখতে হবে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব। তাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ রিপন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।